আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। যদিও দেশের অবস্থা ততটা ভালো নয়, সার্বিক দিক বিবেচনা করে আমাদের সবারই মন খারাপ। তারপরও কোনো কিছুই তো বসে থাকবে না। আমরা নিজেদের কাজগুলো ঠিকঠাক মতো করে নিজেদেরকে যোগ্য করে দেশের প্রয়োজনে আমরা কাজে আসব। তোমরা সবাই আমাদের ক্লাসে জয়েন করো। অনেকদিন পরে সেকেন্ড টাইমদের উদ্দেশ্যে আমি উপস্থিত হয়েছি। তোমরা অন্যদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া আজকে ক্লাসে উপস্থিত হয়ে গেছেন। সবাই সবাই ক্লাসে জয়েন করো, সবাই। আমি জানি তোমাদের মনের অবস্থা ততটা ভালো না, কিন্তু তারপরও বাস্তবতা তো আমাদেরকে মানতেই হবে। কোনো কিছুই থেমে নেই। যদি তুমি একা থেমে যাও তাহলে তুমি একা পরাজিত হবে, কারণ তোমার ফ্রেন্ড সার্কেলের অন্যরা কিন্তু স্টপ নেই। ওকে, তো সবাই খুব দ্রুত আমাদের ক্লাসে জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, যতটুকু ভালো থাকা যায় ততটুকু ঠিক ভালো আছি। আর তোমরা এই জায়গাটা, তোমরা তো দূর থেকে অনেক কিছু ফিল দেখো, বাট যারা বাবা যারা মা তারা সিচুয়েশনগুলো আর অনেক বেশি ফিল করে। হ্যাঁ, স্বাভাবিক প্রক্রিয়ায় নিজের কাছে অনেক 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 বেশি খারাপ লাগে। তারপরে তোমাদের কথা চিন্তা করে যে সময় তো চলে যাচ্ছে, সো আমাদেরকে একটু একটু করে অগ্রসর হইতে হবে। সো যারা এখনো আমাদের এই কোর্সটিতে, আই মিন সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, ভাবছো যে তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারছো না আসলে তোমার দ্বারা কি সেকেন্ড টাইম ঠিক হবে কি ঠিক হবে না, অথবা অনেকে আবার চিন্তা করছো যে আমি কি কোচিং এ ভর্তি হব কি হব না, তোমাদের উত্তর বলছি। দেখো, লাইফে কিছু কিছু সুযোগ আল্লাহ তোমাকে একাধিকবার দিবেন না, একবার দুইবার। তুমি বিশ্ববিদ্যালয় পড়বা, এই আইডেন্টিটি, তোমরা যারা অলরেডি আমাদের এখানে অ্যাডমিটেড তোমাদের উদ্দেশ্যে বলছি, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা। সো আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন, কখন তুমি মারা যাও, কখন কোন দুর্ঘটনা হয়ে যায় কেউ বুঝতে পারছো না, কেউ জানো না। সো তোমাদের প্রতি ভাইয়ার বিনীত রিকোয়েস্ট, করজোর করছি যে তোমরা একটু সিরিয়াস হও। সময় চলে যাচ্ছে, তুমি মানুষ হও, তোমার আইডেন্টিটি তৈরি করো। তুমি মারা যাওয়ার পরে যেন কেউ মনে করে, 2-4-5 জন মানুষ যেন বলে লোকটা খুব ভালো ছিল, তার ভালো একটা আইডেন্টিটি ছিল, সেই সমাজের জন্য 2টা মানুষের জন্য হলে উপকার করেছেন। সো ফার্স্ট অফ অল আমি বলবো নিজের জন্য, নিজের পরিবারের জন্য, তারপর বলবো দেশের জন্য। অনেকে তোমরা ইমোশনাল হয়ে আছো যে ভাইয়া পড়াশোনা করতে পারছি না, খুব খারাপ লাগতেছে। আমি তোমাদের অবস্থানটা খুব ভালোভাবে বুঝতে পারি, বাট তারপরেও কি করবা, দুনিয়া তো বসে নেই, সব কাজ চলছে। রাস্তায় বের হয়ে দেখো সবাই যার যার মতো চলছে। সো আমাদের কথা হলো আমরা কি করব, আমরা আমাদের জায়গা থেকে আমরা নিজেদেরকে যোগ্য করে তুলে আমরা দেশের যেই যেই জায়গাগুলোতে মানে ত্রুটি আছে, দুর্নীতি আছে, তুমি যে আমার জায়গা থেকে যদি একটু উপকারে আসো তাহলে এটাই ভালো। সো ডোন্ট বি ইমোশনাল, বি প্র্যাকটিক্যাল। নিজে বড় হও, নিজের ফ্যামিলির হাল ধরো, নিজের পরিবারকে ভালো রাখো। তোমার বাবা মা যারা মারা গেছেন তাদের বাবা মা কত কষ্ট পাচ্ছেন, বাট তোমার বাবা মাও কিন্তু ওই রকম সেম। সো তুমি যেই জায়গায় এসেছো, বাবা মাকে ভালোবাসো। বাবা মারা যে সন্তানদেরকে কত বেশি ভালোবাসে কিছুটা তো টের পেয়েছো। অনেকের সন্তান জীবিত আছে বাট খুঁজে পায় নাই, 2 ঘন্টা পরে খুঁজে পেয়েছে, যে কি কান্না কি কষ্ট। সো তোমাকেও তোমার বাবা মা ঠিক ওই পরিমাণ তার চেয়ে বেশি ভালোবাসে। সো কেন তুমি সময় নষ্ট করছো, কেন তুমি শুধু ফেসবুকিং করছো, কেন তুমি রিলস দেখছো? আমি তোমার একজন বড় ভাই হয়ে বলছি, তুমি আমাদের কাছে বড়, পাশাপাশি তুমি একা যদি প্রস্তুতি নাও, একাও তুমি চান্স পেয়ে যাবা। তুমি একা চান্স পেয়ে যাবা যদি তুমি শেষ পর্যন্ত হাল ধরে রাখতে পারো। সো এই দুনিয়ার কেউ আমাদের খবর নিবে না, কেউ আমাদেরকে পাত্তা দিবে না। শুধু আমি আমার পরিচয় যদি নিয়ে বাঁচতে পারি, আমার যদি আলাদা পরিচয় থাকে, মানুষ তখন আমাকে পাত্তা দিবে। দিন শেষে বিটার ট্রুথ হলো, তোমার আইডেন্টিটি নাই, তোমার টাকা নাই, এই সমাজে তোমার কোনো মূল্যায়ন নাই। ঠিক আছে, একজন শিক্ষিকা মারা গিয়েছেন, দেখো মানে মানুষ তার কবরের সময় সে কতগুলো বাচ্চাকে বাঁচিয়েছেন, বাট তারকে ওইভাবে দেশের যে সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে সাহিত্য করা হয় নাই। বাট এখানে যদি কোনো সরকারি কোনো কর্মকর্তা, বা এটা আমি ওইভাবে মানে পজিটিভ ভাবে বলছি না, জাস্ট এটা বলছি যদি এরকম হতো এখানে কিন্তু অনেক হাইলাইটস করা হতো। সো যাই হোক,
তোমার একটা ভালো আইডেন্টিটি দরকার, তুমি ভালো মানুষ, তোমার ভালো আইডেন্টিটি আছে, তুমি চেঞ্জ করতে পারবা সমাজটাকে। সো সবাই সবাই একটু চেষ্টা করো নিজেকে গড়ে তোলার, বাবা মার যে এত ভালোবাসে এর প্রতিদান দেওয়ার চেষ্টা করো। আর সময় নষ্ট না করি, প্রিয় সেকেন্ড টাইমাররা, তোমরা যারা এখনো আমাদের কোচিং এ ভর্তি হও না, নিয়ার অ্যাবাউট 2500 স্টুডেন্ট একই সাথে আমাদের এডুকেশনে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছে, 2500-এর অধিক। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমাদেরকে বলছি ভর্তি হয়ে যাও। নট এ সিঙ্গেল স্টুডেন্ট, একজনও বলতে পারবে না এডুকেশন খারাপ পড়ায়, এডুকেশনের সার্ভিস খারাপ। হেড টু হেড লড়াইয়ে 3 জন শিক্ষক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এডুকেশনের সমপর্যায় সেম সার্ভিস অন্য কেউ দিতে পারবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা ভর্তি হয়েছো তুমি তোমাকে প্রমাণ করো, যারা ভর্তি হও না এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো, তোমরা ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সবাই সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও যে ভাইয়া অনেকদিন পরে ক্লাসে এসেছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো। ওকে, সবাই একটু মেনশন করে দাও অন্যদেরকে, সবাই। ওকে, আর ইচ এন্ড এভরিওয়ান লাইক রিঅ্যাক্ট দাও যেন অন্যরা বুঝে আমাদের ক্লাস শুরু হয়েছে। আমি আবারও বলছি, সেকেন্ড টাইমার সময় চলে যাচ্ছে, আজ থেকে ঠিক 20 থেকে 1 মাস মানে 20 দিন থেকে 30 দিন পরে ফার্স্ট টাইমাররা চলে আসবে। সো এর ভেতরে এই দিনগুলো যদি তুমি কাজে লাগাও, তোমাকে যতটা ডেভেলপ অ্যাডভান্স করতে পারো তুমি কিন্তু ভালো করতে পারবা। ট্রাস্ট মি, তোমরা যদি চাও তোমরাই কিন্তু এই পরবর্তী পরীক্ষায় যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট শুরু হবে বিইউপি দিয়ে, এখানে কিন্তু সেকেন্ড টাইমারদের জয় জয়কার থাকবে। সো একটু সচেতন হও, একটু পড়াশোনা করো, রিলস দেখা বন্ধ করো, মোবাইল চালানো বন্ধ করো, দরজা বন্ধ করে পড়াটা বন্ধ করো, বাবা মার চোখের সামনে একটু শব্দ করে পড়ো, একা একা অনেক বেশি পড়ো, মিনিমাম ডেইলি 12 থেকে 15 ঘন্টা পড়ো। কি হবে তোমার যদি কোথাও চান্স না পাও? কিছুই হবে না। ওকে, সবাই রেডি? ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আমরা চেষ্টা করব। আর তোমাদেরকে কথা দিচ্ছি, এডুকেশনে এমন সার্ভিস পাবা লাস্ট পর্যন্ত, মাত্র তো শুরু। আমি সুফিয়ান সজীব বলছি, এমন, আমার পুরো নাম বলতে হয় সুফিয়ান সজীব, কারণ কয়েকদিন আগে একজন ফোন করে বলছে ভাইয়া এরকম একটা অঘন্টা মানে কোন নারী কেলেঙ্কারির সাথে আমাকে মেসেজ দিয়ে বলছে এই সুফিয়ান কি আপনি কিনা? তাই আমি বলছি মাপ চাই, আমি না। আজকে সব এই সন্ধ্যার পর থেকে অনেকে আমাকে মেসেজ দিছে ভাইয়া আপনি কি গ্রেফতার হয়েছেন কিনা? তাই আমি বলি না, আমি এগুলোর সাথে নাই, আমি গ্রেফতার হব না, আমি ভালো মানুষ, আমার অত সমস্যা নাই। আমার টার্গেট দুইটা, একটা হলো পরিশ্রম করবো, আরেকটা হলো অনেক হালাল উপায়ে টাকা কামাবো। সো আমার টার্গেট ঝামেলায় পড়ার কিছু নাই। ওকে, অনেকে বলবো ভাইয়া ওরা এই করছে সেই করছে, কিছু না, তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজ হলো পড়াশোনা, পড়াশোনা চালিয়ে যাও। ওকে, স্টার্ট। যাই হোক, আমরা সেকেন্ড টাইম স্টুডেন্টের উদ্দেশ্যে কন্টিনিউয়াস কিছু ফ্রি ক্লাস রেখেছি, জাস্ট ওয়ান শট এমসিকিউ, তোমরা এইগুলো দেখবা, তোমরা বুঝো, তোমরা পারো, সবই পারো। ওকে, তোমরা সবই পারো, জাস্ট এটা তোমার কি করবা, তুমি একটু ঝালাই করে নিবা নিজেকে, প্রতিদিন প্রশ্নগুলো একটু সলভ করে নিবা, টাইম বেশি নিব না। ওকে, স্টার্ট। উত্তর করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ভাষায় বলেছি যৌগিক স্বরধ্বনি কতটি? সবাই উত্তর করো, সবাই ইচ এন্ড এভরিওয়ান উত্তর করবা। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কতটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কতটি? সবাই ওকে, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। সবাই উত্তর দাও। বাংলা ভাষায় বলেছে, এটা কিন্তু একাধিক প্যাটার্নে প্রশ্ন সমাধান করা যায়। যারা সেকেন্ড টাইমার, আমি একটু সবাই তো সেকেন্ড টাইমার, আমি একটু এগুলো দ্রুত যাব যেন তোমার সময় নষ্ট না হয়। ওকে, আমি একটু এই ক্লাসগুলো একটু দ্রুত যাব যেন তোমার সময় নষ্ট না হয়। ওকে, সবাই উত্তর দাও। ইয়াস, তাহলে লক্ষ্য করো, এখানে একটা বিষয় হলো কি বলা হয়েছে বলতো? বলা হয়েছে বাংলা ভাষায়। ওকে, যদি এই ভাষায় বললে উত্তর কতটি বলো? 25টি। আর যদি বলতো বাংলা বর্ণমালায়, বাংলা বর্ণমালায়, বর্ণমালায়, ওকে, বর্ণমালায় বললে উত্তর হতো কয়টি? 2টি, রাইট? যদি শুধু বলতো যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ কতটি বলো? উত্তর কয়টি? 2টি। কি কি বলো? ওই আরেকটা কি? ও। ওই আরেকটা কি? ও। পাশাপাশি দুটি স্বরবর্ণ একত্রিত হয়ে যদি একটি স্বরবর্ণ তৈরি হয় সেটাকে যৌগিক স্বরধ্বনি বলে। এটা এত ব্যাখ্যার দরকার নাই, কারণ তোমরা সেকেন্ড টাইমার, তোমরা অনেক কিছু ভালো বুঝো। যদি বলতো বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি।
বাংলা বর্ণমালায় কয়টি বললে? দুইটা। কোন দুইটা বলো? এই দুইটা। কারণ বর্ণমালা, বাংলা বর্ণমালা বলতে স্বরধ্বনি, লক্ষ্য করো, যৌগিক স্বরধ্বনি, দুইটা স্বরবর্ণ একত্রিত হয়ে যৌগিক স্বরধ্বনি গঠিত হয়। দ্যাট মিন্স ব্যঞ্জন বর্ণের কোনো এখানে সুযোগ নাই আসার। তাহলে স্বরবর্ণ মোট কয়টা? 11টা। এই 11টার মধ্যে যৌগিক স্বরধ্বনি কয়টা বলো? দুইটা। সেটা কি কি? ওই আর ও। সো যদি বলা হয় বর্ণমালায় কয়টি? দুইটা। যৌগিক স্বরবর্ণ কয়টা? দুইটা, ওই আর ও। ক্লিয়ার? আর যদি বলে অলিখিত, অলিখিত যৌগিক স্বরধ্বনি কয়টি বলো তো? অলিখিত যৌগিক স্বরধ্বনি সেটা হলো 23টা। যৌগিক স্বরবর্ণ কয়টা? দুইটা। ওকে, যৌগিক স্বরবর্ণ। আর যৌগিক স্বরধ্বনি কয়টা? শুধু যদি বলা হয়তো যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এগুলো আমি পড়িয়েছি, তাই না? আমার ক্লাস মানে ইন ডিটেলস। একটু আগে আমার কাছে দুইজন স্টুডেন্ট আসছে, অলরেডি এখনো আছে, মেবি রেকর্ড করে। জাস্ট এসে একটা কথা বললো যে ভাইয়া আমি আপনার ক্লাস করে চান্স পেয়েছি এবং আমি এতটুকু কনফিডেন্ট যে আমি শুধু আপনার পড়াটুকু পড়ায় একজন টিচার হব। দ্যাটস ওয়াই এখানে এসেছি। ওকে, যাই হোক, যৌগিক স্বরধ্বনি বললে কয়টা বলো তো? 25টা। আর যৌগিক স্বরবর্ণ বললে দুইটা। বাট যদি বাংলা ভাষায় কয়টা? 25টা। আর বাংলা বর্ণমালায় কয়টা? দুইটা। ওকে, কিছু কিছু যৌগিক স্বরধ্বনি বর্ণমালার মধ্যে নাই, 23টা নাই, দুইটা আছে। কোন দুইটা? ওই আর ও। ঠিক আছে, যেমন ভাই, আ যোগ রস্বই মিলে কি হয়? আই। এই আই একটা যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি দুইটা স্বরবর্ণ একত্রিত হয়ে যদি একটার মতো উচ্চারিত হয় যৌগিক স্বরধ্বনি হয়। লক্ষ্য করে, এই আই দিয়ে আমরা ভাই লিখতে পারি, খাই লিখতে পারি, যাই। এর ভেতরে যৌগিক স্বরধ্বনি আছে। পাশাপাশি দুইটা স্বরবর্ণ একত্রিত হইলে সেটাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাট এই আইটা স্বরবর্ণের কোথাও ব্যবহারে নাই। দ্যাটস ওয়াই লিখিত আছে শুধু দুইটা, ওই আর ও, বাকিগুলো অলিখিত। এই জন্য অলিখিত কয়টা? 23টা। আশা করি বুঝতে পেরেছো। এটা নিয়ে অত পেঁচানোর কিছু নাই, তোমরা সেকেন্ড টাইমার। ওকে, নেক্সট। ওকে, অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি? 2 নাম্বার প্রশ্নের উত্তর। যখন তুমি উত্তর দিবা ডেফিনেটলি তোমার উত্তরে যেন এরকম থাকে যে 2 নাম্বারটা উত্তর দিচ্ছ। ওকে, 2 নাম্বারটার উত্তর দাও। 2 নাম্বার, সবাই সবাই 2 নাম্বারটার উত্তর দাও। অর্ধবিবৃত, সবাই অর্ধবিবৃত, অর্ধবিবৃত স্বরধ্বনি কোনটি? অর্ধবিবৃত, দ্রুত, আমি সময় নিব না তোমাদের। সবাই একজনও যাবা না, প্রত্যেকেই ক্লাসটা শেষ করবা। তোমার জন্য আমি প্রতিদিন যে প্রশ্নগুলো প্র্যাকটিস করি এগুলোর জন্য তুমি পারো, এগুলো তোমার পড়া থেকে আসছে। অর্ধবিবৃত স্বরধ্বনি কয়টি? কোনটি? আমরা জানি স্বরধ্বনি আছে না, আমরা পড়েছি উচ্চ, উচ্চ মধ্য। তোমরা সবাই উত্তর দাও। নিম্ন মধ্য, আরেকটা হলো নিম্ন, রাইট? আমরা পড়েছিলাম না? আর আমরা এখানে পড়েছি প্রসৃত। ওকে, আরেকটা পড়েছি বিবৃত, আরেকটা পড়েছি গোলাকৃত, রাইট? গোলাকৃত। ওকে, মনে আছে তোমাদের এগুলো? প্রসৃতের মধ্যে আছে হ্রস্ব ই, এ, আরেকটা হলো এ। স্বাভাবিকে আছে আ। ওকে, আর নাই। হ্রস্ব উ, গোলাকৃতে ও, অ। ওকে, এখন চিন্তা করো, এখন তোমাকে আমি চিন্তা করি, লক্ষ্য করো, এখন চিন্তা করো এই আটার নাম কি বলো তো? বিবৃত। বিবৃত স্বরধ্বনি হলো এ, তাহলে আ হলো বিবৃত। ওকে, বিবৃত। তাহলে এর উপরের সারিটাকে বলবা, আমরা লিখে দিয়েছিলাম কি বলো? অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত। ওকে, আর এই সারির নাম হলো সংবৃত। প্রথম সারি সংবৃত, আর দ্বিতীয় সারি হলো অর্ধ সংবৃত। মনে আছে? আমি পড়িয়ে দিয়েছিলাম এগুলো একদম ডিটেলস, আজকে জাস্ট শর্টকাট বলে দিচ্ছি। ওকে, তাইলে লক্ষ্য করো কি বলেছে? অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি? অর্ধ বিবৃত। তাহলে লক্ষ্য করো, বিবৃত হলো আ, আমরা তো বিবৃত চাই নাই, কি চাইছে বলতো? অর্ধ বিবৃত চাইছে। তাহলে অর্ধ বিবৃত স্বরধ্বনি কয়টা? এ, আরেকটা হলো অ। তাহলে এ, হ্রস্ব ই, হ্রস্ব ও, অ আছে।
তাহলে অর্ধবিবৃত কোনটা বলো তো? আজকের এখানে উত্তর হলো অ। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আই বুঝছো সবাই? বুঝছো সবাই? অর্ধবিবৃত সবাই একটু ভালোভাবে দেখো। তাহলে উচ্চ স্বরধ্বনি হলো রস্বই, রস্ব, উচ্চ মধ্য দুইটা, নিম্ন মধ্য দুইটা, নিম্ন স্বরধ্বনি একটা। প্রস্ত্রিত মানে ঠোঁটের আকৃতি যদি চওড়া হয়, আর গোলাকৃত মানে ঠোঁটের আকৃতি হবে গোল, আর বিবৃত চওড়া হবে না, গোলও হবে না স্বাভাবিক অবস্থায়। আর নিচেরটাকে বলে বিবৃত, বিবৃত তার উপরে অর্ধবিবৃত, উপরেরটা সংবৃত, তার নিচে অর্ধ সংবৃত। তাহলে আমাদের চেয়েছে বিবৃত, তাহলে বিবৃত আছে কয়টা? দুইটা, এ আর অ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট পরবর্তীটায় আমরা যাচ্ছি। সবাই পরবর্তীটায় যাচ্ছি। নিচের কোনটি মূর্ধা বর্ণ? খুবই ইম্পর্টেন্ট, দেখি কয়জন ধরতে পারো। সবাই নিচের কোনটি মূর্ধা বর্ণ? সবাই। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ 1 এ ভর্তির শেষ সময় হলো 31শে জুলাই। বিষয়টা মাথায় রাখবা, 31শে জুলাই। ওকে, প্রথম ব্যাচ ফিনিশ। আর আমরা ভর্তি নিব না, নট এ সিঙ্গেল স্টুডেন্ট ইনশাআল্লাহ। নিচের কোনটি মূর্ধা বর্ণ? সবাই উত্তর দাও। নিচের কোনটি মূর্ধা বর্ণ? সবাই উত্তর দাও। নিচের কোনটি মূর্ধা বর্ণ? সবাই একটু ভালোভাবে উত্তর দিবা। আমরা জানি কণ্ঠ, ক দিয়ে শুরু হলে কণ্ঠ, তাই না? তালব্য হলো কি? তালব্য শুরু হয় চ দিয়ে। মূর্ধা, মূর্ধা শুরু হয় ট দিয়ে। দন্ত শুরু হয় ত দিয়ে। ওষ্ঠ শুরু হয় প দিয়ে। এবার তোমাদের জন্য সহজ হয়েছে। কণ্ঠ ক, তালব্য চ, মূর্ধা ট, দন্ত ত, ওষ্ঠ প। আমি জাস্ট তোমাদেরকে একটু, এতদিন যে তোমরা পড়াশোনা করতেছো সেকেন্ড টাইম, তোমরা লক্ষ্য করো একটা জিনিস, আমি পারি একটা জিনিসকে পেঁচায় ঘোষায় অনেক হজবরল বানাইতে, বাট না, তোমরা সেকেন্ড টাইমার। বিশ্বাস করো, বিশ্বাস করো 80%, মানে তুমি যদি 10টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, 8টা ইউনিভার্সিটিতে সহজ প্রশ্ন হয়, আর 2টা ইউনিভার্সিটিতে অনেক বেড়াতেরা প্রশ্ন হয়। সো আমার 8টার উদ্দেশ্য যদি প্রিপারেশন হয়, অত ঝামেলা না করে স্বাভাবিক প্রক্রিয়ায় আমি যা পড়াই, বিশ্বাস করো, ট্রাস্ট মি, যদি তুমি আমার আই এডুকেশনে ভর্তি হয়ে আমার ক্লাস করো, বাংলা সেকেন্ড পার্ট তুমি 95% প্রশ্ন কমন পাবা। কমন মানে কমন, কমন মানে কমন। ক্লিয়ার? যদি তুমি আমার সব ক্লাস করো, আমার হ্যান্ড নোটটা ভালোভাবে পড়ো ইনশাআল্লাহ। সো একটু মনোযোগ দিয়ে পড়বা। যারা গত বছর পরীক্ষা দিয়েছে, যারা পড়াশোনা করেছে, দেখবা সবই কমন আসছে, বাট তুমি পড়ো নাই, পরবর্তীতে বুঝতে পেরেছো। ওকে, তাহলে নিচের কোনটি মূর্ধা? এবার আসো, তাহলে তালব্যস্য মানে, তাহলে চ, ছ, জ, ঝ, ইয়, এগুলো হলো তালব্য বর্ণ। তাহলে তালব্যস্য বলতে হতো তালব্য, তাহলে এটা হলো তালব্য, ঠিক না? তথ দধ দন্তন্য, তথ দধ দন্তন্য, তাহলে থটা হলো দন্ত বর্ণ, ঠিক আছে? এবার আসো মূর্ধা, টঠ দঢ মূর্ধন্য। এখন আসো মূর্ধন্য স, মূর্ধন্য স আমরা বলি না, তাহলে এটা হলো মূর্ধা। বলো মূর্ধন্য স, কারণ আমরা এটা তো বলার ক্ষেত্রেই বলি মূর্ধন্য স, তাই না? রাইট? তাহলে এটা হলো কি বর্ণ বলো? এটা হলো মূর্ধা বর্ণ। তাহলে এটা কি? মূর্ধা। ক্লিয়ার? তাহলে মূর্ধা বর্ণ। নিচের কোনটি মূর্ধা বর্ণ? তাহলে সেটা হলো মূর্ধন্যস্য। এবার আসো তথ দধ দন্তন্য, আর এটা হলো দন্তস্য, তাহলে দন্তস্য হলো দন্ত বর্ণ। কি বর্ণ? দন্ত বর্ণ। আমি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? সবার কাছে ক্লিয়ার? তাহলে মূর্ধন্যস্যটাই হলো মূর্ধা বর্ণ। আর তথ দধ দন্তন্য, থ কেন উত্তর হবে? অনেকে থ দিয়েছ, বাট থ এর প্রথম বর্ণ কি? ত। তথ দধ দন্তন্য, এগুলো সব তো দন্ত বর্ণ। টঠ ডঢ মূর্ধন্য, এগুলো সব মূর্ধন্য বর্ণ। এবং আমরা মূর্ধন্যের জায়গায় লক্ষ্য করো, আমরা মূর্ধন্য স বলি, তাহলে মূর্ধা বর্ণ, মূর্ধন্য স। ক্লিয়ার? যারা গ উত্তর দিয়েছ তাদেরটা ক্লিয়ার, যারা গ উত্তর দিয়েছ তাদেরটা সঠিক হয়েছে। ওকে জি, এটা ফ্রি ক্লাস। এই বলো তো, দ্যাট মিন্স তুমি কি বুঝতে পেরেছো না? বলার ক্ষেত্রেই তো বলো তালব্যস্য, তালব্য বর্ণ, আর এটা তো ডিরেক্ট আছে
তথ দধ দন্তন্য, তাহলে এটা হলো দন্তবর্গ। আর এটা বলার সময় তো হলো মূর্ধন্যস্ব, 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 দ্যাট মিন্স মূর্ধবর্ণ। তারপরে এটা দন্তস্ব, দ্যাট মিন্স দন্তবর্ণ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, নেক্সট দেখি এটার উত্তর দাও। 4 নাম্বার, নিচের কোনটি দ্বি-স্বরধ্বনি? দ্বি-স্বরধ্বনি একদম সহজ। নিচের কোনটি দ্বি-স্বরধ্বনি? সবাই আবেগে বলেছিলাম মিলন কুমার, অত আবেগ দেখাইতে যায় না, বাস জীবনটা অনেক মানে কঠিন, রিয়ালিটিতে বিশ্বাস করতে হবে, আবেগে কানলে হবে না, ঠিক আছে? এখন তুমি যদি মনে করো স্কুলের বাচ্চারা মারা গেছে, এদের জন্য সর্বোচ্চ তুমি এখন দোয়া করতে পারো, বাট তুমি যদি চিন্তা করো তুমি আবেগ, খুব ইমোশনাল, তোমার মাথা, তুমি খুব অসুস্থ, মানে তুমি নিতে পারছো না, এগুলো করে তুমি পড়াশোনাই করলা না, তাহলে তুমি কি হবা? তোমার কোনো আইডেন্টিটি থাকবে না, তুমি এই দেশের জন্য কিছুই করতে পারবে না, টাকাও কামাইতে পারবে না, সরকারকে ট্যাক্সও দিতে পারবে না, মানে কোন সেগমেন্টে ইউ আর নট ফিট, ইউ আর নাথিং। সো তোমার আগে নিজের যোগ্যতা অর্জন করতে হবে। নিচের কোনটি দ্বি-স্বরধ্বনি? নিচের কোনটি দ্বি-স্বরধ্বনি? পারবা? সবাই পারবা? দ্বি-স্বরধ্বনি মানে কি? দ্বিস্বর মনে রাখবা, যার নাম যৌগিক স্বরধ্বনি, মনে আছে? যার নাম যৌগিক স্বরধ্বনি, যৌগিক, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনির অপর নাম কি বলা? সান্ধ্যক্ষর। যৌগিক স্বরধ্বনির অপর নাম কি? সান্ধ্যক্ষর, সান্ধ্যক্ষর। আবার এর অপর নাম হলো সন্ধিস্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর, সন্ধিস্বর। এর অপর নাম হলো দ্বিস্বর, দ্বিস্বর। ওকে, এর অপর নাম হলো যুগ্ম স্বর, যুগ্ম স্বর। এর অপর নাম যুগ্ম স্বর। এর অপর নাম দ্বৈত স্বর। এর অপর নাম কি স্বর বলো? দ্বৈত স্বর। ওকে, তাহলে যার নাম যৌগিক স্বরধ্বনি তার নাম সান্ধ্যক্ষর, তার নাম সন্ধিস্বর, তার নাম দ্বিস্বর, তার নাম যুগ্ম স্বর, তার নাম দ্বৈত স্বর। লক্ষ্য করো এখানে কি কোনো মুক্ত স্বর ছিল? একবার প্রশ্ন আসছে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি নয়, তখন বলছে মুক্ত স্বর, কারণ মুক্ত স্বর বলতে কিছু নাই। ওকে, তাহলে মুক্ত স্বরটা আসবে না এখানে। ওকে, তাহলে মুক্ত স্বর হবে না। তাহলে তাহলে যৌগিক স্বরধ্বনি, সান্ধ্যক্ষর, সন্ধিস্বর, এই যে দ্বিস্বর, তাহলে দ্বিস্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি। তাহলে দ্বিস্বরধ্বনি পাশাপাশি দুইটা স্বরবর্ণ একত্রিত হয়ে যেটা হয় তাকে বলে দ্বিস্বরধ্বনি। পাশাপাশি দুটি স্বরধ্বনি কি হয়? একত্রিত হয়ে দ্বিস্বর হয়। লক্ষ্য করো, বিবি বাংলা কি হয়? ব যোগ রস্বই যোগ ব যোগ রস্বই। বলো এই দুইটা স্বরবর্ণ কি পাশাপাশি বসছে? নো, পাশাপাশি বসে না, মাঝে ব্যঞ্জন বর্ণ হইছে, দ্যাট মিন্স এটা হবে না। চিনি চ যোগ রস্বই যোগ ন যোগ রস্বই। লক্ষ্য করো রস্বই বসছে, বাট পাশাপাশি না, মাঝে ব্যঞ্জন ঢুকে গেছে। যৌগিক স্বরবর্ণ হইতে হলে পাশাপাশি বসতে হবে। যেমন কি রকম? লক্ষ্য করো ভাই, তো লক্ষ্য করো ভ যোগ আ যোগ রস্বই, এই যে আই, পাশাপাশি দুইটা স্বরবর্ণ বসছে, এটা যৌগিক স্বরধ্বনি। কেনা, কেনা বাংলা কি হবে? ক যোগ এ যোগ ন যোগ আ। এই মনে রাখবে, এই প্রত্যেকটা ব্যঞ্জনে হসন্ত চিহ্ন দিতে হবে, কারণ ব্যঞ্জন থেকে স্বরচিহ্ন আলাদা করছি। ওকে, দ্যাট মিন্স এখানে এ, এখানে আ, পাশাপাশি বসে না, একসাথে হয় নাই। কিন্তু এবার লক্ষ্য করো রস্বই, কি হলো? এই কি কি করলে তোমরা? যেমন বি এ, ই এ, ই এ। লক্ষ্য করো এখানে উচ্চারণটা এরকম আসতেছে, ই এ, ই এ, ই এ। ওকে, আমরা লক্ষ্য করো, আমরা পাশাপাশি লক্ষ্য করো, আমরা যদি বলি রস্বই যোগ রস্বই, যেমন এটা বলতে পারি এরকম দি, এটা একটু চেঞ্জ আসছে, বাট উচ্চারণই কিন্তু যৌগিক স্বরধ্বনি হয় দি। লক্ষ্য করো, তাহলে দি ভাঙলে কি পাওয়া যায়? দ যোগ রস্বই যোগ রস্বই, দ যোগ রস্বই যোগ কি হয়? রস্বই, পাশাপাশি আসতে হবে। ওকে, এটা বিগত বছরের প্রশ্ন, এটা কাছাকাছি যৌগিক স্বরধ্বনি সাউন্ডে পড়ে, বাট ডিরেক্ট যৌগিক স্বরধ্বনি পাশাপাশি যদি দুইটা যৌগিক স্বরধ্বনি হয়, আমরা তাকে কি বলবো? আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো দ্বিস্বরধ্বনি। যার নাম যৌগিক স্বর তার নাম কি বলো? দ্বিস্বর। তার নাম কি স্বর বলো? দ্বিস্বর। ই এ, ই এ। লক্ষ্য করো ই এ, এই টাইপের। ওকে, ক্লিয়ার? পাশাপাশি দুইটি স্বরবর্ণ যদি একটার মতো উচ্চারিত হয় তাকে আমরা কি বলবো? যৌগিক স্বরধ্বনি বলবো। 5 নাম্বার, সবাই সবাই উত্তর দাও, ইয়ে নাকি বিয়ে? ও কাছাকাছি। ওটা কাছাকাছি হয়েছে, উচ্চারণগত হয়েছে, কিন্তু ব্যঞ্জন হিসেবে চিন্তা করলে হয় না। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জীবের সম্মুখ, তাহলে লক্ষ্য করো, জীবের কি সম্মুখ, সম্মুখ বা পশ্চাৎ স্বরধ্বনি অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার? এই স্টাইলটা হয় বলছে সম্মুখ, তাহলে সম্মুখের সাথে আরেকটা কি বলছে? পশ্চাৎ, পশ্চাৎ। ওকে, এর সাথে আরেকটা কি কেউ বলতে পারো কিনা? বলো তো, বলো এর সাথে আরেকটা কি বলো? ইয়েস, যেহেতু সম্মুখ বলছে পশ্চাৎ বলছে, তার একটা আছে কি মাঝখানে একটা ছিল, কি বলো? বিবৃত, বিবৃত। সম্মুখ পশ্চাৎ বিবৃত, সম্মুখ পশ্চাৎ বিবৃত। লক্ষ্য করো, আমরা একটু আগে পড়াইছিলাম, মনে আছে? এই লক্ষ্য করো, প্রস্তৃত, বিবৃত, গোলাকৃত। ক্লিয়ার? এই প্রস্তৃতটার অপর নাম কি জানো? এটার নাম হলো সম্মুখ, এই প্রস্তৃতটার নাম হলো সম্মুখ, আর এটা হলো বিবৃত। ওকে, আর গোলাকৃত মানে এটার নাম হলো পশ্চাৎ, পশ্চাৎ গোলাকৃত, পশ্চাৎ গোলাকৃত। যেটা প্রস্তৃত সেটাই হলো সম্মুখ, এটা আমি খাতায় লিখে দিয়েছি, যারা আমার ক্লাস করেছো তারা দেখেছো। আর এটার আমি এটা এইভাবে লিখছি, সম্মুখ ওষ্ঠাধর প্রস্তৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, তারপরে পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত, এভাবে বলে দিয়েছি। তাহলে কয় প্রকার? মূল কথা হলো প্রস্তৃত, বিবৃত, গোলাকৃত, যেটা এটারই সাথে সম্মুখ, আমরা কি বলেছি বলো? সম্মুখ ওষ্ঠাধর প্রস্তৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। তোমরা একটু আমার খাতাগুলোতে ভালোভাবে দেখে নিও। ওকে, তাইলে লক্ষ্য করো, খাতাগুলোতে ভালোভাবে দেখে নিও। তাহলে জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার বলো? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সম্মুখ, পশ্চাৎ, আরেকটা হলো কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত। তাহলে এটা ছিল সম্মুখ ওষ্ঠাধর প্রস্তৃত, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, আরেকটা হলো পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। তাহলে কত প্রকার বলো? 3 প্রকার। ওকে, নেক্সট দেখি, এটা তো তোমরা সবাই পারো, উপর্যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ। সবাই উপর্যুক্ত শব্দের সবাই মনোযোগ দাও, সবাই এই লাইক রিয়েক্ট দাও নাই, কে কে কারা হাজিরা দাও নাই? প্রত্যেকে হাজিরা দাও। কয়জন ক্লাস করতেছো পরে বোঝা যাবে। প্রত্যেকে হাজিরা দাও, প্রত্যেকে, একজনও বাদ যাবা না। উপর্যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উপর্যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা যারা সন্ধির ক্লাস করেছি আমরা জানি জ অথবা জফলা সন্ধি বিচ্ছেদে ডিরেক্ট রস্বইকার হয়ে যায়। ওকে, কার সাথে যুক্ত হবে? তার আগের বর্ণের সাথে। আর আমরা আরেকটা জিনিস জানি, মনে আছে? আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো রেপ সবসময় কি হয়ে যায় বলো? র হয়ে যায়। রেপ সবসময় র হয়ে যায়। এই দুইটা জিনিস মাথায় রাখলে তুমি এটা পারবা। তাহলে জ বা জফলা যেখানেই থাকবে ওটা রস্বইকার হবে, তার আগের বর্ণের সাথে যুক্ত হবে। তাহলে আগে কি জ আছে, জয়ের রস্ব প, রেপ, রেপ, রেপ মানে র, রেপ মানে র, উপর। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, রেপটাকে আমরা র বানাইছি, রস্ব প র, রেপটাকে র বানাইছি। এরপরে কি আছে? জ আছে। তাহলে জ থাকলে কি হবে? রস্বইকার হবে, তার আগের বর্ণের সাথে যুক্ত হবে। আগের বর্ণ কে? রেপ। তাহলে উচ্চারণ করে, রেপ মানে র, রেপ মানে কি? র। তাহলে উপর যুক্ত, উপর যুক্ত, তাহলে উপর পাইলাম। তারপরে জ, জটা কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। কি হলো? উপরি, প্লাস, তাহলে কি হয়ে গেল? উপরি। জটা পর্যন্ত আমরা নিয়ে আসলাম, জ পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে রস্যু কয়তো? রস্যু কয়তো? উপরি যোগুক্ত, উপরযুক্ত, উপরি যোগুক্ত, উপরযুক্ত, উপরি যোগ উক্ত। ওকে, অনুরূপ ভাবে আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো, পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ, তাহলে এটা কি হবে? পর্যবেক্ষণ, প তারপরে র, রেপটাকে র বানাইবা, জটাকে রস্বইকার দিও, পরি যোগ কি হবে? অবেক্ষণ বা বেক্ষণ, অবেক্ষণ, কারণ প্রত্যেকটা জফলার পর একটা অ ধরা যায়। তাহলে এখানে জটাকে আমরা রস্বই বানাইলাম, কার সাথে যুক্ত বললাম? তার আগের বর্ণ। আগের বর্ণকে রেপ, রেপ মানে কি বলো? র। তাহলে আমরা উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত, তাহলে কোনটা উত্তর বলো? উপরি যোগ উক্ত, উক্ত, উত্তর হলো গ। ক্লিয়ার? পরীক্ষার হলে এগুলোতে ঝামেলা করবা না, এগুলো সহজ জিনিস, চেষ্টা করলেই পারা যাবে।
চেষ্টা করলেই পারা যাবে। ওকে, তোমরা একটু আমাদের সাথে ক্লাসগুলো কন্টিনিউ করো। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। এগুলো ধরে ধরে, এমন কোনো উদাহরণ নাই যে সুফিয়ান সজীব ভাইয়া পড়ায় না, মানে এমন কোন নিয়ম নাই যে আমি যা পড়াই না আমার ক্লাসে। দ্যাট মিনস আমার ক্লাস করলে তুমি বাংলা আর বাংলাদেশে আর কারো কাছে যেতে হবে না। আমি সব বুঝায় বুঝায় পড়াই, লাইন বাই লাইন পড়াই, উদাহরণ টু উদাহরণ পড়াই। সো তোমরা যারা এখনো ভাবছো একা একা পড়ে ফেলবা, তুমি একা একা চান্স পাবা, বাট আমাদের কাছে পড়লে তোমার পজিশন ভালো থাকবে, এনার্জি থাকবে, কনফিডেন্স পাবা। ওকে সবাই, 7 নম্বর প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, সহজ আবার ভাবলে কঠিন, দুই ধরনের উত্তর পাওয়া যায়, দ্যাটস ওয়াই এটা দিয়েছি। আর আমি শুরুতেই বলছি যে আমি কোনোভাবেই প্রশ্ন এমন দিব না যে তোমাকে মানে ঝামেলায় ফেলার। স্বাভাবিক প্রশ্নগুলোই যদি তুমি উত্তর করতে পারো তুমি পরীক্ষায় ভালো করবা, কনফিডেন্স পাবা। স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই, স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখছো? ওকে ওকে, এবার আসো স্বাধীনতা। আমরা অনেক সময় জানি যে বফলা, আমরা জানি কি বলতো, বফলা আমরা অনেক সময় জানি বফলা কি হয়, রস্যকার হয়ে যায়। আমরা বফলা দেখলেই রস্যকার বানিয়ে দিই, বাট না, মনে রাখবা শুধু একটা জিনিস মনে রাখবা, শুধু স মানে কি, শুধু স মানি সহ, আর শয়ের নিচে ব মানি নিচ, শয়ের নিচে ব মানি কি নিচ, শুধু স মানি সহ, শয়ের নিচে ব মানি নিচ। ওকে, তাহলে স্বাধীনতা, এটা তুমি যদি বলো স্বাধীনতা মানে নিজের অধীনে থাকা, তাহলে কোনোভাবেই তুমি সু দিতে পারো না। সু এটা সৌন্দর্য অর্থে আসে, তাই না, ভালো অর্থে আসে, পজিটিভ অর্থে আসে, বাট নিজ বানাইতে হইলে ডেফিনেটলি তোমাকে এই স্বাধীনতার শব্দের মূলে হলো নিজের অধীনে থাকা, স্বাধীন থাকা। আর সেইখানে নিজ বলতে শয়ের নিচে বফলা, স্বেচ্ছা মানে নিজের ইচ্ছা, ডেফিনেটলি ওই শয়ের নিচে কি বফলা থাকতে হবে। ক্লিয়ার? তাহলে স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? লক্ষ্য করো, তাহলে স্বাধীনতা মানে নিজ, আর নিজ বুঝাইলে কখনোই দন্তস্বয় রস্যকার হবে না, শয়ের নিচে বফলা হবে। শয়ের নিচে কি হবে? বফলা। তাহলে শয়ের নিচে বফলা আছে কোনটায়? দুইটায়। তাহলে দুইটা, একটা হলো লক্ষ্য করো সুযোগ অধীনতা হবে না, সহযোগ অধীনতা, স মানি সহ, সহ অধীনতা হবে না, স মানি সহ দেবে না, সহযোগ অধীনতা নিজের অধীনে থাকা। দ্যাট মিনস উত্তর হলো এটা। ঠিক আছে, এখন বলবা ভাই এটা কিভাবে এসে সহযোগ অধীন, এটা হয় স্বাধীন হয়, বাট এই সহযোগ অধীন এটা সঠিক, বাট এটার শব্দটা হইতে হইতো স্বাধীন এটা। বাট এখন স্বাধীনতা তুমি তো তা বাদ দিতে পারো না, এই জন্য সহযোগ অধীনতা। এখন তুমি বলবো ভাই এটা কেমনে হইছে? এটা হইছে 1 নাম্বার নিয়ম, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, উভয় মিলে কি হয়? আকার হয়। অনুরূপ ভাবে সযোগ অধীনতা, সযোগ অধীনতা, তাহলে স মানি এই শয়ের নিচে একটা অ আছে, পরে একটা অ আছে, এই দুইটা অ মিলে আ হয়েছে। এই আটা কোথায় বলো? এই যে এখানে আ, এখানে আ। ক্লিয়ার? আর অনুরূপ ভাবে আমরা বলতে পারতাম, যদি বলতাম স্বাগত, স্বাগত মানে নিজ কিছু বোঝায় না, তাহলে কি হইতো? সুযোগ আগত, সুযোগ আগত। ক্লিয়ার? স্বাধীন লিখলে বলতে হবে সযোগ অধীন, স্বাধীন, সুযোগ অধীন বলতে কিছু নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটার উত্তর হলো গ, এটার উত্তর কি? গ। নেক্সট। ওকে, নত্ব বিধান অনুসারে সঠিক বানান কোনটি? তোমরা অনেকে ভাববা যে ভাইয়া আমরা তো পড়াশোনা করি নাই, কেউ ভাববা পড়াশোনা করেছে, এত সহজ দেন কেন, কঠিন দেন না কেন, এই টাইপের ভাবতে পারো, বাট পরীক্ষায় এরকম সহজ প্রশ্ন আসবে। সুতরাং তোমার চেয়ে আমি ভালো বুঝি, তোমাকে উল্টাপাল্টা লাইনে না দিয়ে তোমার প্রশ্ন কমন আসলেই তো হলো। তুমি পরীক্ষায় গিয়ে দেখবা মনে হয় যে প্রশ্নটা সুফিয়ান সজীব ভাইয়া করেছে, বিকজ আমি সবকিছু তোমাকে ধরে ধরে বুঝিয়ে পড়াবো। এই বাংলাদেশে অনেক মানুষ, অনেক নাম করা মানুষ আছে, অনেক ভালো ভাইরাল মানুষ আছে, বাট সুফিয়ান সজীব ভাই যেভাবে বাংলা পড়ায় সবাই ভাবে পড়ায় না। প্রত্যেকটা টপিক এত ধরে ধরে, কার এত টাইম নাই যে প্রত্যেকটা উদাহরণ বুঝিয়ে দাও। সো আমার ক্লাসগুলো করো,
তোমার কাছে আপাতত বোরিং লাগবে, বাট পরীক্ষার হলে তোমার কাছে ভালো লাগবে, দেখবা সবকিছু তুমি পারো ইনশাল্লাহ। তবে তোমাকে স্বপ্ন দেখতে হবে যে আমি পাবলিকে পড়বো, আমি পাবলিকিয়ান হব ইনশাল্লাহ। ওকে, এবার আসো তো নত্যবিধান অনুসারে সঠিক বানান কোনটি? নত্যবিধান অনুসারে সঠিক বানান ধরন। ধরনে আমি সবসময় লিখে দিছি ধরন দন্তন্য, ধরন তৎসম শব্দ না, ধরন দন্তন্য। বাট ধারণ, ধারণ মূর্ধন্য, ধারণ কোন মূর্ধন্য। তাহলে এটা সঠিক বানান কোনটি? এটা ভুল, সঠিক বানান না। পরগনা, র, র এর পরে গ। আমরা জানি রি র স এর পরে স্বরবর্ণ ক বর্গ প বর্গ, এই ধরনের কিছু বর্ণ থাকলে এরপরে মূর্ধন্য হয়। ঠিক আছে, র এর পরে ক বর্গ আসছে, বাট এরপরে মূর্ধন্য হওয়ার কথা হবে না, কারণ এটা একটা কি শব্দ বলো? এটা একটা বিদেশি শব্দ। এটা একটা কি শব্দ? বিদেশি শব্দ। তাহলে পরগনা ভুল, পরগনাতে দন্তন্য হবে, পরগনাতে কি হবে? দন্তন্য হবে। পরগনা, কারখানা, এগুলো কি দন্তন্য হবে। বিদেশি শব্দে কি হয়? দন্তন্য হয়। পূর্বাহ্ন, রেপের পরে ব, পবর্গীয় বর্ণ স্বরবর্ণ, এরপরে হ, এরপরে হইবে মূর্ধন্য, বাট এটাতে হইছে দন্তন্য। তার মনে রাখবা রি র স স্বরবর্ণ ক বর্গ প বর্গ, অন্তস্থ জ হ, এরপরে মূর্ধন্য হয়। কিন্তু এই পূর্বাহ্নে কখনো দন্তন্য হবে না, পূর্বাহ্নে মূর্ধন্য হবে। পূর্বাহ্ন বানানটা হবে এইরকম, পূর্বাহ্ন। এগুলো নত্য বিধানের দিন আমরা ভালোভাবে পড়িয়েছি, বা যাদের ক্লাস এখনো হয় নাই তাদেরকে ভালোভাবে পড়াবো। তাইলে লক্ষ্য করো, এই ধরন হলো দন্তন্য, পরগনা হলো দন্তন্য, পূর্বাহ্নে মূর্ধন্য হয়। তাহলে তুন, আমরা স্বভাবতই বা নিত্য, একটা ন পড়ছি না, স্বভাবতই অথবা নিত্য মূর্ধন্য আছে না, নিত্য মূর্ধন্য, তার মধ্যে একটা আছে তুন। তাহলে আজকের নিয়মতান্ত্রিক ভাবে তুন হলো নত্য বিধান অনুসারে সঠিক বানান। কয় নাম্বারটা বলো? 4 নাম্বারটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো 4 নাম্বারটা। ওকে, যারা সত্যিকার অর্থে পড়তে চাও, বিশ্বাস করো পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন আসে না, 2-1টা কঠিন আসে, ওই 2-1টা তোমার উত্তর না দিলেও তুমি চান্স পাবা, যদি তুমি চিন্তা করো যে আমাকে পারতে হবে, আমি পড়বো, সময় নষ্ট না করো। বই সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, বিশেষ করে আমার ক্লাস, আমার হ্যান্ড নোটটা যদি তুমি পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ো, তাহলে তোমার আর তেমন ভয় পাওয়ার কিছু নাই, তোমার ভয় থাকবে না ইনশাল্লাহ। ওকে, তো এটা পেরেছো। নেক্সট, দ্যাট মিন্স এগুলো ঠিক নাই, ঠিক আছে। ধরনে দন্তন্য হবে, পরগনাতে দন্তন্য হবে, পূর্বাহ্ন, যেমন পরগনা, কারখানা, কারখানা, খানা, এটাতে নিয়ম অনুযায়ী র, র এর পরে ক বর্গীয় বর্ণ, এর পরে স্বরবর্ণের পরে মূর্ধন্য হওয়ার কথা, সে হয় না, কারণ বিদেশি শব্দ, হিন্দি, এই জন্য কারখানাতে হবে না। ওকে, নেক্সট, দ্বার শব্দটি যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার দৃষ্টান্ত। দ্বার শব্দটি যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার দৃষ্টান্ত। সবাই সবাই উত্তর দাও। সবাই উত্তর দাও, সবাই। দ্বার শব্দটি যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার দৃষ্টান্ত। এই বিপ্রকর্ষ আর স্বরভক্তি দুইটা জিনিস একটাকে বলে। তাহলে ধার, মানে লক্ষ্য করো, ধার কই থেকে আসছে দেখি বলো। জি, তুনো কবিতার মধ্যে ছিল, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন, ওই কবিতার মধ্যে ছিল। আচ্ছা, তার আগে জানো এই বিপ্রকর্ষ স্বরভক্তি এর অপর নাম হলো মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, স্বরাগম। এবার বলতো এই ধার আসছে কই থেকে? ধারের আগের শব্দটা বলতো। আমরা বলতে পারি সিম্পল, যদি বলি উধার, উধার থেকে কি বললাম? ধার। ওকে, আমরা অনেক সময় বলি না ধৈর্য থেকে ধৈরজ, শুধু তোমাকে বলবে যে ধৈরজ কোন ধ্বনি পরিবর্তনের মধ্যে পড়েছে, তাহলে আগেরটা বলে নাই, শুধু একটা বলছে। তাহলে এই ধৈরজ আসছে কই থেকে জানো? ধৈর্য থেকে। ধৈর্য, এই রেপ, এই রয়ের সাথে কোনো অ ছিল না, বাট এখানে একটা অ আসছে, এটা মধ্য স্বরাগমের উদাহরণ।
বাট উধার থেকে ধার মানে স্বরধ্বনি চলে গেছে। সম্প্রকর্ষের অপর নাম স্বরলোপ। ইয়াস, এটার অপর নাম স্বরলোপ। সম্প্রকর্ষের অপর নাম কি? স্বরলোপ। আর বিপ্রকর্ষ স্বরভক্তির অপর নাম মধ্য স্বরাগম। বলো এটা কোথায় থেকে আসছে? ইয়াস, তাহলে লক্ষ্য করো এটা আসছে যদি আমরা এভাবে চিন্তা করি উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার, দ্যাট মিন্স আগের শব্দটা বড় ছিল, এটা থেকে ছোট হইছে, স্বরলোপ হইছে। স্বরলোপের অপর নাম হলো সম্প্রকর্ষ। তাহলে এটার উত্তর হবে কি বলো? গ। আমরা ধ্বনি পরিবর্তনের দিন এগুলো একদম ডিটেলস ধরে ধরে লাইন বাই লাইন পড়াই, ঠিক আছে? এই ধ্বনি পরিবর্তনের ভাইয়ার শুধু খাতাটা পড়বা, তাতে সবকিছু পারবা, একটু প্র্যাকটিস করবো, ওকে? আর এই নামগুলো মুখস্থ রাখবা। বিপ্রকর্ষের অপর নাম, মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। তাহলে বিপ্রকর্ষ মানে মধ্য স্বরাগম, বাট সম্প্রকর্ষ মানে স্বরলোপ। আর এখান থেকে স্বরলোপ পাইছে, স্বরলোপ পাইলে তার নাম সম্প্রকর্ষ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, একদম সহজ। এগুলো ভাইয়া ক্লাসে অনেক ডিটেলস পড়ায় দেই। নেক্সট, কোনটি অপিনিহিতি নয়? কোনটি অপিনিহিতি নয়? সবাই, কোনটি অপিনিহিতি নয়? কোনটি অপিনিহিতি নয়? অনেকে ভাববা যে ভাইয়া শুধু প্রশ্ন সলভ করাইতে আসছেন সেকেন্ড টাইম ক্লাসে, গাইডলাইন ক্লাসে। জাস্ট আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে যদি একটা টপিকের অল্প একটু পড়াই কোনো লাভ হবে না, ওকে? আমার মতো বাংলা দ্বিতীয় পার্ট এত ডিটেলস, মানে এটুক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে আর কেউ পড়ায় না, যত মানুষই হোক না কেন সব টপিক এত ভালোভাবে পড়ায় না, একটা দুইটা টপিক পড়াইবে, বাট আমি তোমাকে প্রত্যেকটা টপিক নোট করে দিব। জাস্ট একটা কথাই বলবা সব ক্লাস করার পর যে বাংলা এভাবে পড়া যায়, মানে তুমি অবাক হবা। সবগুলো নোট করো আগে, ঠিক আছে? আমার কথা একটু শুনো, শুনো, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো লিখবা, দেখবা তুমি সব পেরে যাবা, ওকে? কোনটি অপিনিহিতি নয়? অপিনিহিতি নয়। তোমরা সেকেন্ড টাইম আর অনেক পড়া আছে, একটু ভালোভাবে পড়ে রাখো, ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি স্বপ্ন দেখো আমাকে পারতে হবে, তুমি অনেক নিয়ম বুঝো, সব বুঝো, এখন শুধু দরকার কনফিডেন্স আর চেষ্টা। ওকে, তাহলে অপিনিহিতি নয়। আমরা জানি অপিনিহিতির নিয়ম দুইটা। অপিনিহিতি রস্বই আর রস্য নিয়ে কাজ করে, একটা বর্ণের পরে থাকে ওই বর্ণের আগে আসবে। যেমন আজি, জয়ের পরে ই, কি হইলো? আইস, এটা একটা অপিনিহিতি, তাই না? তারপর আমরা যদি বলতে এরকম, আমরা বলতে পারি বাক্য, বাক্য থেকে বাক্য, বাক্য যুক্ত বর্ণের আগে রস্বই অথবা রস্য আসলে অপিনিহিতি, আর শেষেরটা আগে আসলে অপিনিহিতি। তাহলে আমরা দেখি তো কন্যা থেকে কন্যা, এই কন্যা, কন্যা ন কয়বার? দুইবার উচ্চারণ করা। কন্যা যুক্ত বর্ণের আগে যদি রস্বই অথবা রস্য আসে সেটা অপিনিহিতি, তাহলে এটা অপিনিহিতি। যুক্ত বর্ণের আগে এই উচ্চারণ করো, কন্যা, কন্যা কয়বার ন উচ্চারিত হয়? দুইবার। যুক্ত বর্ণের আগে যদি রস্বই আসে অথবা রস্য আসে আমরা তাকে অপিনিহিতি বলবো, তাহলে এটা অপিনিহিতি। সত্য থেকে সত্য, সত্য, সত্য ত কয়বার? দুইবার। সত্য যুক্ত বর্ণের আগে আসছে, এটা অপিনিহিতি। এবার আসো, সত্য থেকে সত্যি, সত্য, সত্য যুক্ত বর্ণ ঠিক আছে, বাট সত্যি, সত্যি এখানে কিন্তু রস্বইকার যুক্ত বর্ণের তয়জফলার আগে আসে নাই, এটা তয়জফলার পরে আসছে। তাহলে লক্ষ্য করো, সত্যটা ছিল এরকম, স ছিল, ত ছিল, তারপরে কি ছিল? জফলা ছিল, রাইট? তাহলে আর এখানে আছে কি জানো? পরেরটা সত্যিতে আছে, স আছে, ত আছে, জফলা আছে, স আছে, ত আছে, জফলা, তারপরে যায় রস্বই। দ্যাট মিন সবার পরে রস্বইটা অ্যাড হইছে। এইখানে এই রস্বইটা দেখছো তয় জফলার আগে, বাট এটা আগে না। উচ্চারণ করো, এটা যদি আগে হইতো তোমাকে বলতে হইতো সত্য, সত্য, তুমি লেখছো সত্যি, তুমি লেখছো সত্যি, বাট যদি বলো রস্বই আগে তয় জফলার আগে তাহলে বলতে হবে স রস্বই ত, সত্য, সত্য না, এটা আমরা বলি সত্যি, সত্যি, স তয় জফলার পরে রস্বইকার। মনে রাখবা, কোন ব্যঞ্জনের সাথে যদি স্বরচিহ্ন থাকে, জফলা থাকে, আগে জফলা পরে গিয়ে স্বরচিহ্ন উচ্চারিত হয়। তাহলে লক্ষ্য করো, সত্য থেকে সত্যি, এখানে অতিরিক্ত একটা রস্বইকার আসছে, কোথায়? শেষে। এটাকে কি বলে জানো? অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। তাহলে এটার নাম হলো অন্তঃস্বরাগম, ওকে? আর জালিয়া থেকে জাইলা অথবা জাইল্লা, যেভাবে বলো জাইল্লা, ওকে? তাহলে জালিয়া লয়ের পরে রস্বই ছিল, জাল ইয়া, উচ্চারণ করো জাল ইয়া, জালিয়া নাকি জাইলা, জাইলয়া। তুমি যদি বলো রস্বই লয়ের আগে তাহলে ভুল বলবা, উচ্চারণ করতে পারবা না।
জালিয়া লয়ের পরে রস্যই, এবার লক্ষ্য করো লয়ের আগে রস্যই, পরের রস্যই আগে আসছে, এটার নাম অপিনিহিতি। জালিয়া জাইল্লা তোমার বইতে দেখবা এরপরে আসছে জেলে, এরপরে আসছে জেলে। তাইলে মনে রাখবা যেই নিয়মটা অপিনিহিতির মাধ্যমে পরিবর্তিত হয়ে ছোট হয় সেটাকে কি বলে বলো? অভিশ্রুতি বলে। করিয়া করিয়া কি হয়? কইরা কইরা করে, এই করিয়া থেকে করে এটুক হলো অপিনিহিতি, আর করিয়া থেকে করে হলো অভিশ্রুতি। ওকে, এটা অভিশ্রুতি। ওকে, তাহলে সত্য থেকে সত্যি, আজকের উদাহরণ উত্তরটা হলো সত্য থেকে সত্যি। আর জালিয়া জাইল্লা এটা হলো অপিনিহিতির নিয়ম, কারণ পরের লয়ের পরে রস্যই ছিল, এবার লয়ের আগে চলে আসছে। ওকে, এটা বইতে এভাবেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই? সকলের উদ্দেশ্যে আমি এটাই বলবো, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবার অনুরোধ করছি, তোমরা এই জীবনে এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। আল্লাহ মানুষকে বড় হওয়ার জন্য একবার কিংবা দুইবার সুযোগ দেয়। তোমাকে আল্লাহ একবার সুযোগ দিয়েছেন, তোমরা অনেকে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছো, বাট ভালো সাবজেক্টে পড়ো নাই। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকে আছো যে একবার চান্স পেয়েছো, ন্যাশনালে চান্স পেয়েছো, বিভিন্ন কলেজ 7 কলেজে চান্স পেয়েছো, বাট তুমি পড়বা না ওইখানে, তুমি সেকেন্ড টাইম দিতে আসছো। সো তুমি সেকেন্ড টাইমেও যদি তোমার রেজাল্টটা সেম হয়, তাহলে কার কাছে তুমি এর উত্তর চাইবা? সো মনে রাখবা, এবার তুমি একটু ভালো করো, তুমি এবার লতে পড়ো, তুমি এবার ইকোনমিক্সে পড়ো, তুমি এবার তোমার এই পছন্দের ইউনিভার্সিটিতে পড়ো, ভালো সাবজেক্টে পড়ো। মনে রাখবা, তুমি মেয়ে মানুষ, আমি সব সময় কথাটা বলি, তুমি মেয়ে মানুষ, তোমাকে দেখতে ভালো লাগে না, তোমার চেহারা খারাপ, তুমি কালো, জাস্ট প্রিয় বোন তোমাকে বলি, তুমি একটা ইউনিভার্সিটির আইডেন্টিটি তৈরি করো যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ি, লতে পড়ি, ইকোনমিক্সে পড়ি। তখন তোমার এই চেহারা কেউ মূল্যায়ন করবে না, তখন মূল্যায়ন করবে তোমার ইউনিভার্সিটির আইডেন্টিটি, তুমি একটা ভালো স্টুডেন্ট। সো তোমরা যারা ভাবছো আমি পিছিয়ে আছি, আমার পরিবার ভালো না, আমার দিকে কেউ তাকায় না, আমি প্রেম করতে পারি না, এইটাও যদি ভাবো, তাও বলবো তুমি পড়াশোনা করো। দিন শেষে একটাই কথা, ভাইয়ের মেসেজ, সেটা হলো এই পড়াশোনা তোমার নিজের জন্য, এটা 2 মুঠা ভালো খাওয়ার জন্য, ভালো পরিধান করার জন্য, ভালো থাকার জন্য, সর্বোপরি বাবা মাকে নিয়ে একটু যদি ভালো থাকতে চাও, পরবর্তী প্রজন্মকে যদি একটা ডিসিপ্লিন লাইফ দিতে চাও, একটু তাদের প্রয়োজন যেন মিটাইতে পারো, তার জন্য পড়াশোনাটুকু করবা। তোমরা অনেকে হতাশা আছো, পড়তে পারতেছো না, তোমাদেরকে বলবো হতাশা বাদ দিয়ে দাও। তুমি যদি হতাশ হও, তুমি তোমার লাইফে পিছিয়ে যাবা। আর তুমি যদি সাহসী হও, তুমি যদি কনফিডেন্স নিয়ে এগিয়ে যাও, মনে রাখবা কিছু না কিছু পাওয়ার একটা চান্সেস থাকবে। সো যারা হতাশ তারা জীবনে সবসময় পিছিয়ে থাকে, আর যারা আশাবাদী হয় জিতবা নাইলে হারবাই। তো তাহলে তুমি আশাবাদী হও, তুমি কনফিডেন্স নিয়ে এগিয়ে যাও, তুমি জিতবা ইনশাআল্লাহ। তোমরা যারা এখনো ভর্তি হও নাই আমাদের কোর্সে, ভর্তি হয়ে যাও। আর যারা ভর্তি হয়েছ, তোমাকে আবারও বলছি, তোমার এই ভর্তি হওয়া তোমার যেন এরকম হয় যে তুমি আমাদের কাছে ভালো পড়ছো এবং তুমি আমাদের মাধ্যমে সফল হয়েছ। আমি যদি তোমার জায়গায় থাকতাম, নিজেকে প্রমাণ করতাম। মনে রাখবা, তোমার প্রাইভেটে পড়বা, বাবা মাকে আর কষ্ট দিও না। 2 বছর পড়ার পরেও যদি তোমাকে প্রাইভেটে পড়তে হয়, তাহলে কিন্তু এটা তোমার জন্য লজ্জার, তোমার পরিবারের জন্য বড় একটা ধাক্কা। সো তুমি কেন 2 বছর আগে পড়লা না? সো 1 বছর নষ্ট করে আবার যদি তুমি প্রাইভেটে পড়ো, এটা তোমার জন্য বড় একটা লজ্জার। সো একটু বেশি বেশি পড়ো, দরজা মানে বাইরের আলো দেখার দরকার নেই। আগামী 3-4 মাস অনেক বেশি পড়ো, দেখবা সফলতা নিশ্চিত আসবে। সবাই ভালো থাকবা। আর অল্প অল্প করে প্রতিনিয়ত এই সপ্তাহব্যাপী আমাদের ফ্রি ক্লাস থাকবে, ইংরেজি ক্লাস, সাধারণ জ্ঞান ক্লাস, সবার ক্লাসে অংশগ্রহণ করো। আমি তোমাদের সময় নষ্ট করছি না, জাস্ট আইসে একটু প্র্যাকটিস করে যাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।